আমন্ত্রণ দেশ জার্নালে আপনাদের সঙ্গে আছি আমি আলিমরান। শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। মেহেরপুরে পরীক্ষার হলে 63 শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন, হট্টগোলের পর ফেরত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতার মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ, বড় কর্মসূচির হুঁশিয়ারি। এবং তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তাল রংপুর, হাঁটু পানিতে নেমে প্রতিবাদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন 63 জন শিক্ষার্থীর কাছে মোবাইল ফোন পাওয়া যায়। পরীক্ষার হলে মোবাইল ফোন নিষিদ্ধ হলেও শিক্ষার্থীদের এমন কাজে হতবাক শিক্ষকরা। এ সময় উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে ফোনগুলো জব্দ করা হয়। পরে পরীক্ষা শেষে দীর্ঘক্ষণ শিক্ষার্থীরা ফোন ফেরত না পাওয়ায় কেন্দ্রে শুরু হয় হট্টগোল। হট্টগোলের এক পর্যায়ে ফেরত দেওয়া হয় তাদের মোবাইল। মেহেরপুর থেকে রাব্বি আহমেদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। গাংনী সরকারি ডিগ্রি কলেজের 170 জন শিক্ষার্থী ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষায় অংশগ্রহণ করেন। নিয়ম না থাকলেও তারা পরীক্ষার হলে মোবাইল ফোন নিয়ে প্রবেশ করেন। শিক্ষার্থীদের এমন কাজে হতবাক শিক্ষকরা। তবে শিক্ষার্থীদের দাবি, দূর দূরান্ত থেকে কেন্দ্রে আসায় যোগাযোগের জন্য ফোন আনতে হয়েছে। পরীক্ষার আগে ফোন জব্দ করা হলেও পরীক্ষা শেষে ফেরত দিতে দেরি করায় তারা হট্টগোল করে মোবাইল ফেরত নেন। আমরা গাংনী সরকারি ডিগ্রি কলেজ থেকে ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষা দেওয়ার জন্য মহিলা ডিগ্রি কলেজে আসছিলাম। আমরা যখন পরীক্ষা দিই প্রতিনিয়ত আমাদের গেটে ফোন চার্জ দেওয়া থাকে। চার্জ ফোন থাকলে আমরা এখানে জমা দিয়ে যাই। আজকে কোনো ফোন চার্জ দেয়নি, তাই বিদায় আমরা ফোন নিয়ে হলে গিয়েছি। হলে যাওয়ার পর আমাদের কি হয়েছে, স্যারগলা যারা হলে গার্ড দিয়েছিল, স্যারগলা বললো যে তোমাদের কাছে যদি কোনো ফোন থাকে আমাদের কাছে এখানে জমা দাও, পরীক্ষা শেষে নিয়ে যাবো। আমরা সবাই মিলে ওইখানে ফোন স্যারদের কাছে জমা দিলাম। জমা দেওয়ার পর কী হয়েছে ভাইয়া, যখন পরীক্ষা শেষ হয়েছে আমাদের, পরীক্ষা শেষ হওয়ার পর স্যাররা ওই ফোনগুলো নিয়ে হল সুপারের কাছে জমা দিয়ে অফিসে জমা দিয়েছে। অফিস থেকে এই ফোনটা দেবে বলে দেবো দিচ্ছি করে দেন নাই। আমাদের ফোন কেড়ে নিছে। টিউনো সাহেব আমাদের ফোন 5টার সময় দেওয়ার কথা বলেছে, তিনি তখনও দেননি। তারপরে উনি 6টা 15 তো তখন থেকে বলেই যাচ্ছে যে ফোন ওদের দিয়ে দাও, ফোন ওদের দিয়ে দাও, কিন্তু উনি দেয় না। তারপরে কাকে বলে যে উনি নাকি নেটওয়ার্কের বাইরে চলে গেছে। গাংনীতে এমন কোন জায়গা আছে যে নেটওয়ার্ক থাকে না, এটাও আমরা জানতে চাই। আমরা এই মেয়েরাগুলো অনেক দূর থেকে এসেছে, মেয়েদের নিরাপদ চাই। আমরা মেয়েদের পৌঁছে দেবো, এই নিরাপদ কে দেবে আমাদের? আমরা এগুলো জানতে চাই, আমরা স্টুডেন্ট। ওনারা বাইরে নোটিশ দেয় নাই কোনো মোবাইল ফোন নট অ্যালাউড। আমরা ফোন নিয়ে যাওয়ার পরে আপনার ম্যাজিস্ট্রেট আইসি বললো যে আপনার ফোনগুলো জমা দেন, পরে পরীক্ষা শেষে নিয়ে যান। পরীক্ষা শেষের পরে ফোনগুলো প্রিন্সিপাল সাহেব জমা নেয়। ইউনো সাহেব বলছে ফোনগুলো দিয়ে দেন। উনি যাই দেখছি যে আপনার মাগরিবের আধা ঘন্টা আগেও ফোন দিছে, এসা হয়ে যাচ্ছে তাও ফোন দিছে না। উনি ফোন বন্ধ করে ফোন দেখছি যাই লুঙ্গি পরি বাড়িতে আলিশান শুয়ে আছে। ঠিক আছে, ওকে প্রিন্সিপাল হওয়ার যোগ্য নাকি? 7টা বাজে বাইরে থেকে মেয়েরা আসতে, তো তাদের নিরাপত্তা দিয়ে কে পাঠাবে? এতক্ষণ যে আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে হয়রানি করা হলো, এর আমরা জবাব চাই। সংশ্লিষ্ট কর্মকর্তার নির্দেশনা অনুযায়ী ফোনগুলো জব্দ করা হয়েছিল, কিন্তু শিক্ষার্থীরা বিক্ষোভ করায় পরিস্থিতি সামাল দিতে ফোন ফেরত দেওয়া হয়েছে। তবে নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থীর কাছে ইলেকট্রনিক ডিভাইস পাওয়া গেলে তাকে বহিষ্কার করার বিধান রয়েছে বলে জানান শিক্ষকরা। আমার কাছে ইউনো স্যারের তরফ থেকে কোনো ফোন আসে নাই। মাগরিব নামাজ শেষ হওয়ার পর তখন আমি নিজ থেকে ইউনো স্যারকে 2বার ফোন দিয়েছি, দেখলাম বিজি পেলাম, কোনো ফোন ব্যাক আসে নাই। শেষে ইউনো স্যারের প্রতিনিধি বিআরডিবি অফিসার মুস্তাফিজ সাহেবকে আমি নিজ থেকে ফোন দিলাম যে কি সিদ্ধান্ত হয়েছে আপনাদের। তখন উনি বললেন আপনি ফোনগুলো দিয়ে দেন, ওই তাদের স্বাক্ষর করে নেবেন, প্রত্যেকটা ফোন দেবেন এবং তাদের কাছ থেকে স্বাক্ষর করে নেবেন। তখন আমি কিন্তু চলে আসলাম কলেজে, একাই চলে এসেছি এবং ফোনগুলো তাদেরকে আমরা ওই নির্দেশনা মোতাবেক তাদেরকে স্টুডেন্টদেরকে আবার ফেরত দিয়েছি। এটা অ্যাডমিট কার্ডে আছে। আমরা প্রথম 2 দিন বডি সার্চ করে ঢুকাইছি এবং স্টুডেন্টকে প্রত্যেকটা পরীক্ষার্থীকে আমরা রিকোয়েস্ট করছিলাম যে ফোন আনা নিষেধ, আপনারা কেউ ফোন দয়া করে পরীক্ষা হলে নিয়ে আসবেন না। এই ঘটনায় ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। তবে ফোন ফেরত দেওয়ার পর দূর দূরান্তের শিক্ষার্থীদের সরকারি গাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন উপজেলা নির্বাহী অফিসার। যেহেতু একটা ঘটনা ঘটে গেছে, রাত প্রায় 7:30 পার হয়ে যাচ্ছে, এখানে যে ভুক্তভোগী স্টুডেন্টগুলো আছে যাদের বাসা দূরে, ছেলে হোক কিংবা মেয়ে হোক, আমরা ইউনো স্যার এবং ওসি স্যারের বরাবর কথা বলে তাদের সাথে সহমত হয়ে ওইসব ছেলেমেয়ের আমরা লিস্টগুলো করছি এবং তাদেরকে আমরা
বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিব, নিজস্ব গাড়িতে বা যেভাবে হোক আমরা তাদেরকে আজকে রাত্রে সুস্থভাবে তারা যেন বাসায় পৌঁছতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব, নিরাপদে তারা যেন বাসায় যাইতে পারে। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক। বান্দরবানের লামাই সীমান্তবর্তী এলাকায় অপহৃত 25 জন রাবার শ্রমিককে 10 লাখ টাকা মুক্তিপণ দিয়ে ছেড়ে দিয়েছে অপহরণকারীরা। মঙ্গলবার সকালে ফাঁসিয়াখালী সীমান্তবর্তী মুরুং ঝিরিপাড়া এলাকায় তাদেরকে ছেড়ে দেওয়া হয়। অপহৃতরা কক্সবাজার জেলার রামু ও ঈদগাঁ এবং বান্দরবানের নাইখাংছড়ি উপজেলার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে মুরুং ঝিরিপাড়া থেকে 26 জন রাবার শ্রমিককে অপহরণ করে নিয়ে যায় সশস্ত্র দুর্বৃত্তরা। এ সময় 26 জনের মধ্যে একজন পালিয়ে আসতে সক্ষম হন। বাকি 25 জনকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার পর বর্তমানে কক্সবাজার ঈদগাঁ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা। এর আগে জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে 14 জনকে অপহরণ করে নিয়ে যায় অপহরণকারীরা। পরে মুক্তিপণের মাধ্যমে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। বান্দরবানের রুমায় বাসের চাপায় মথি ত্রিপুরা নামে এক স্কুল শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত শিক্ষার্থী রুমা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর শিক্ষার্থী। রুমা থানার ওসি মোহাম্মদ সোহরাওয়ার্দী জানান, বেলা 12টায় রুমা বাজার এলাকায় ছুটি শেষে স্কুল থেকে বের হয়ে দেয়ালের পাশে দাঁড়িয়েছিল শিক্ষার্থী। এ সময় যাত্রীবাহী একটি বাস পিছনের দিকে আসার সময় বিদ্যালয়ের দেয়ালের সাথে চাপা দিলে ঘটনাস্থলেই ওই শিক্ষার্থী মারা যায়। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় বাসটিকে আগুনে পুড়িয়ে দেয় উৎসুক জনতা। কিশোরগঞ্জে বাস চাপায় আলী আকবর ও জুনায়েদ নামে 2 জন স্কুল ছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মঙ্গলবার সকালে জেলার কিশোরগঞ্জ ভৈরব আঞ্চলিক সড়কে বানিয়াগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আলী আকবর মধ্যপাড়া গ্রামের ফারুকের ছেলে এবং সে মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্র। নিহত জুনায়েদ একই এলাকার ফেরদৌসের ছেলে। জুনায়েদ একই বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্র। নিহত 2 জন চাচাতো ভাই। পুলিশ জানায়, মধ্যপাড়া উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে তারা একটি মোটরসাইকেল করে যাচ্ছিল। মধ্যপাড়া সড়কে একটি বাস তাদেরকে চাপা দিলে এই ঘটনা হয়। কুষ্টিয়ায় সূর্যোদয়ের পর থেকে রাত 9টা পর্যন্ত অবৈধ ট্রলি ও ড্রাম ট্রাক বন্ধের দাবিতে যৌথভাবে মানববন্ধন করেছে নিরাপদ সড়ক চাই ও বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি নামের 2টি সামাজিক সংগঠন। সংগঠন দুটির যৌক্তিক দাবিকে সংহতি জানিয়ে এতে অংশগ্রহণ করেন শিক্ষার্থী ও অভিভাবক সহ সাধারণ মানুষ। মঙ্গলবার সকালে কুষ্টিয়া শহরের চৌরহাস মোড়ে এই মানববন্ধন হয়। নিরাপদ সড়ক চাই কুষ্টিয়া জেলা শাখা সভাপতি KM জাহিদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিটি পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি কুষ্টিয়া জেলা শাখা সভাপতি শাহরিয়ার ইমন রুবেল। মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতের সাবেক সেক্রেটারি জেনারেল ATM আজহারুল ইসলামের মুক্তির দাবিতে নাটোরে ও পাবনায় বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াত। কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার সকালে নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ডক্টর মীর নুরুল ইসলামের নেতৃত্বে নাটোর শহরের মাদ্রাসা মোড় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের ছায়াবানী মোড় হয়ে পুনরায় মাদ্রাসা মোড়ে গিয়ে শেষ হয়। এর আগে এক প্রতিবাদ সমাবেশ থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে আজহারুল ইসলামের মুক্তি দেওয়ার দাবি জানানো হয়, নইলে বৃহত্তর কর্মসূচির ডাক দেয়া হবে বলে ঘোষণা দেন জামায়াত নেতারা। এদিকে পাবনায়ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার আয়োজনে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়। বিক্ষোভ মিছিলের আগে শহীদ স্বাধীনতা চত্বরে জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশ। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে উত্তরের 5 জেলায় টানা 48 ঘণ্টার আন্দোলন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। তারই ধারাবাহিকতায় বেলা 1টায় তিস্তা নদীতে নেমে প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচি পালন করেছে আন্দোলনকারীরা। তিস্তা রেল সেতু লালমনিরহাট ও রংপুরের কাউনিয়া প্রান্তে হাজার হাজার মানুষ তিস্তা নদীর হাঁটু পানিতে নামেন। ভারতের পানি আগ্রাসন বন্ধ করা, মরুকরণ থেকে নদী রক্ষায় তিস্তা নদীর ন্যায্য হিস্সা প্রদান এবং বন্যার ভাঙন থেকে তিস্তা পাড়ের মানুষকে রক্ষায় মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিসহ প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়। এ সময় তিস্তা নদী আমার মা, মরতে আমরা দিব না, জাগোবাহে তিস্তা নদী বাঁচাই সহ নানা স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। ইউনিট সরকারকে বলতে চাই, সারা বিশ্বের মধ্যে যেন এই আমাদের তিস্তা প্রকল্প বাস্তবায়নের জন্য সারা বিশ্বের কাছে যায় এবং মোদি সরকার যে আমাদেরকে পানি বন্টনের কর্মসূচি থেকে বিরত রাখছে, আমরা এই বিশ্ববাসীর কাছে এবং তারেক রহমানের কাছে থেকে আমরা জানতে চাই
আমরা 48 ঘন্টা কর্মসূচির পরে যদি তারেক রহমান সন্ধ্যা 5টার সময় কথা বলবে এবং এই পরবর্তীতে তারেক রহমান যে নির্দেশনা দেবে আমরা সেই নির্দেশনা অনুযায়ী আরও আমরা যদি পাই তা আমরা আরও এই দীর্ঘস্থায়ীতে এই কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। তিস্তার প্রকল্প বাস্তবায়ন আমরা চাই, না 48 ঘন্টার অবরোধ হরতাল সারা বাংলাদেশ আমরা হরতাল করব এই তিস্তা পারে মানুষের জন্য। এই তিস্তা পারে মানুষ একের কষ্টে আছে, বাড়িঘর ভেঙে চুরে চুরমার হয়ে যাচ্ছে। শেখ হাসিনা আমাদের সাথে প্রতারণা করেছে, আমরা এই প্রতারণার হাত থেকে তিস্তা পারকে মুক্ত করব। এই জন্য আমাদের উত্তরবঙ্গের কৃতি সন্তান আল্লাহ সহিমউদ্দিন ভরসার সুযোগ্য সন্তান এমদাদুল হক ভরসার ডাকে আজকের এই তিস্তা পারে 48 ঘন্টা লাগাতার কর্মসূচি আমরা পালন করতেছি। যতক্ষণ পর্যন্ত আমাদের ন্যায্য ইচ্ছা আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা তিস্তা নদীর পার থেকে উঠে যাব না ইনশাআল্লাহ। আমরা তো দাবি করে যাচ্ছি, গতকাল আমরা সারাদিন বিভিন্ন কর্মসূচিতে ছিলাম, আজকে সকালে পদযাত্রা করেছি। এখন আমরা তিস্তা পানিতে নেমে বিশ্ববাসীকে দেখিয়ে দিতে চাই আসলে তিস্তায় কোনো পানি নাই। আমরা তিস্তার পানির ন্যায্য হিস্সা চাই। আমরা বারবার একটা কথা উচ্চারণ করি, আন্তর্জাতিক নদী আইনে আমাদের যতটুকু হিস্সা ততটুকু পানি দেয়া হোক আমাদেরকে। এই তিস্তা একসময় এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন করেছে, সমৃদ্ধ এলাকা হিসেবে পরিগণিত ছিল, সেটি এখন মরুভূমিতে পরিণত হয়েছে, মানুষ ছিন্নমূল হয়েছে, মানুষ ভিক্ষুকে পরিণত হয়েছে, কর্মহীন মানুষের সংখ্যা দিন দিন রংপুরে বেড়েই যাচ্ছে। এটাকে রক্ষা না করা পর্যন্ত আমরা আন্দোলন থেকে সরে যাব না। কক্সবাজার ও ময়মনসিংহে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষ্যে সমাবেশ হয়েছে। মঙ্গলবার সকালে কক্সবাজারের পাবলিক লাইব্রেরির শহীদ সুভাষ হলে এই সমাবেশ হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাহিনীটির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বিজিবির রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এম ইমরুল হাসান, ডিজিএফআইয়ের কক্সবাজারের কর্নেল জিএস শফিকুর রহমান, র্যাব 15-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান, আনসার বিডিবির কক্সবাজার জেলার কমান্ড্যান্ট আমিনুল ইসলাম সহ পদস্থ কর্মকর্তারা। ময়মনসিংহে ও নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়াম মিলনায়তনে জেলা আনসার ও ভিডিবির আয়োজনে সমাবেশ হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ বেলুন ও পায়রা উড়িয়ে এই সমাবেশের উদ্বোধন করেন। পরে ভিডিবি সদস্যদের মাঝে সাইকেল বিতরণের পাশাপাশি পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে। মঙ্গলবার সকালে শহরের ২ নম্বর স্টেশন রোড শহর বিএনপির একাংশের কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো হয়। এরপর বেলা ১১টায় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দান থেকে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারও সেখানে এসে শেষ হয়। সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা তাঁতি দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ভোলায় অপারেশন ডেভিল হান্টে জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দোস্ত মাহমুদ এবং তার ছোট ভাই শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোররাতে নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযানে তাদের কালীবাড়ি রোড এলাকার নিজ বাসভবন থেকে আটক করা হয়। ভোলা সদর মডেল থানার ওসি আবু শাহাদত মোহাম্মদ হাসনাইন পারভেজ জানান, আওয়ামী লীগের হরতাল কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতামূলক কাজের পরিকল্পনাকালে তাদের আটক করা হয়। পরে ভোলা মডেল থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়। এই ব্যাপারে আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে প্রেরণ করা হবে। মেহেরপুরের গাংনী সরকারি ডিগ্রি কলেজে বর্ণাঢ্য আয়োজনে পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। মঙ্গলবার সকালে কলেজ প্রাঙ্গণে এই অনুষ্ঠান হয়। অধ্যক্ষ মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন গাংনী উপজেলার সহকারী কমিশনার সাদ্দাম হোসেন। অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থীরা দেশীয় পিঠা প্রদর্শনীর পাশাপাশি বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়। অপরদিকে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় শিক্ষার্থীদের দৌড়, লং জাম্প, বিস্কুট দৌড়, মার্বেল দৌড় সহ নানা ইভেন্টে অংশ নেয়। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এই ছিল এখনকার মতো। ঢাকা জার্নালের সঙ্গেই থাকুন, চোখ রাখুন আমাদের ইউটিউব ও ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।